নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প যে জীবন দেখা হয়নি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যে জীবন দেখা হয়নি। মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে তৃতীয়বার। প্রথমবার যত উদ্বেগ ও দুশ্চিন্তা, সবাই যেমন ভয় পেয়েছিল, তৃতীয়বার ততটা নয়। দুবারই তো তিনি ফিরে এসেছেন। তবু উদাসীন তো থাকা যায় না। কলকাতার রাস্তা, মায়ের বয়স হয়েছে 69, একটা হাঁটুতে ব্যথা, চোখের ছানি কাটাতে হবে, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। আজ ছুটির দিন। আগের দুবারও ছুটির দিনেই অদৃশ্য হয়ে গিয়েছিলেন মা। প্রথমবার 5-7 মিনিট আগেও নিপু মাকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখেছিল। তারপর সুজাতা মা মা বলে ডাকল, কিন্তু সাড়া পাওয়া গেল না। ওপরের কোনো ঘরে মা নেই। ছাদ থেকে তো আর উড়ে যেতে পারে না। নিশ্চয়ই নিচে নেমে এসেছিলেন, বেরিয়ে গেছেন সদর দরজা দিয়ে। দেখতে পায়নি কেউ। যদিও এমনিতে সুস্থ মানুষ, তবুও এটা একটা রোগ। হ্যাঁ, রোগ ছাড়া আর কি। চমৎকার একটি সংসার, 2টি ছেলে ও একটি মেয়ে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত। স্বামী এখনো বেশ কর্মক্ষম। সরজুর কোনো অভাববোধ থাকার কথা তো নয়। এতখানি বয়স পর্যন্ত তিনি কখনো তেমন কোনো আঘাত পাননি। এমনকি তার বাবা মা আজও বেঁচে আছেন। যোধপুর পার্কের বাড়িটি তৈরি হয়েছে বছর 10 আগে। বাড়ির গড়নই এমন যে 2 ছেলের 2টি অংশে সব কিছু আলাদা, অথচ যাওয়া আসার মেলামেশার কোনো অসুবিধে নেই। সরজুর সম্মতি নিয়েই তার স্বামী অরবিন্দু এভাবে বানিয়েছিলেন। আলাদা সংসার হয়েও একভাবে থাকার এটাই শ্রেষ্ঠ উপায়। আর একটা অংশে 4খানা ঘর, 1তলা 2তলা 3তলা মিলিয়ে। তার মধ্যে 2টি ঘর বন্ধই পড়ে থাকে। বছরে একবার আসে মেয়ে জার্মানি থেকে, তার জন্য সেটা বরাদ্দ। সোনালি থাকে প্রায় 3-4 সপ্তাহ। সেই কটা দিন সকলের জন্য রান্না হয় একসঙ্গে। বাড়িতে গাড়ি আছে 2খানা, ড্রাইভার একজন। দ্বিতীয় গাড়িটি ছোট ছেলে বিপ্লবী চালায়। বড় গৌতমের অফিস থেকে গাড়ি আসে। শীতের দুপুর ছিল সেদিন। একটু আগে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। কেউ কেউ একটু গড়িয়ে নিচ্ছে। 1তলায় বসবার ঘরে ক্যারাম খেলছে বাচ্চারা। সরজু বসেছিলেন 3তলার ঘরে জানলার ধারে। এখান থেকে একটা বেশ বড় পুকুর ও গাছপালা দেখা যায়। আজ তার একটু বেশি খাওয়া হয়ে গেছে। সরজুর বাপের বাড়ি থেকে বড় 1 হাঁড়ি রাবড়ি ও গোটা 50 নতুন গুড়ের সন্দেশ পাঠিয়েছে। সরজুর ছোট ভাই অবনী নিজে নিয়ে এসেছিল এবং রাবড়ি ও সন্দেশ মুখে দেওয়ার জন্য জোরাজুরি করেছে প্রত্যেককে। এটাই নাকি তার মায়ের নির্দেশ। সরজুর 5 ভাই, প্রত্যেকেই বেঁচে আছে, এবং 5 ভাইয়ের এই একটি মাত্র বোন বলে সবাই সরজুকে দারুণ ভালোবাসে। প্রায়ই নানা রকম খাবার উপহার পাঠায় এ বাড়িতে। পশ্চিম বাংলার অনেক চা বাগান বাঙালির হাতছাড়া হয়ে গেলেও সরজুর বাবার চা বাগানটি এখনও আছে। অবস্থা বেশ সচ্ছল। জানালার ধারে বসে থাকতে থাকতে সরজু দেখছেন পুকুরটার মাঝখানে একবার মাছ ঘাই দিচ্ছে। অমনি বড় বড় বৃত্ত জমে যাচ্ছে জলে, একটার পর একটা বৃত্ত। সেগুলো ভাঙছে পাড়ের কাছে এসে। একটা মাছরাঙা সেরকম একটা বৃত্তের ঠিক মাঝখানেই ডুব দিল। কে যেন গান গাইছে পুকুর ধারে ঝোপের আড়ালে, তাকে দেখা যাচ্ছে না। তাতেই সরজুর কি যে ভাবান্তর হলো, তিনি জানলার কাছ থেকে সরে গেলেন।
শাড়ি বদলালেন না, চুল আঁচড়ালেন না, শুধু হ্যান্ডব্যাগটা নিয়েই নেমে এলেন সিঁড়ি দিয়ে। বসবার ঘরে নাতি নাতনিরা ক্যারাম খেলছে, তারা কিছুই লক্ষ্য করল না ড্রাইভার মানিক গাড়ির একটা দরজা খুলে ঘুমোচ্ছে। তার পাশ দিয়েই চলে গেলেন সরজু। একটা সাইকেল রিক্সা নিয়ে কেন যে তিনি ঢাকুরিয়া রেল স্টেশনে চলে এলেন তিনি নিজেই জানেন না। একটু পরেই একটা ট্রেন এসে দাঁড়ালো। তিনি একটি ফেরিওয়ালাকে জিজ্ঞেস করলেন, এ গাড়ি কি সোনারপুরে যাবে? সে মাথা হেলিয়ে দিল। খানিক দূর যেতে না যেতেই সোনারপুর। নেমে পড়লেন সরজু। যদিও কয়েক জায়গায় স্টেশনের নাম লেখা আছে, তবুও তিনি কয়েকজনকে জিজ্ঞেস করলেন, এটাই কি সোনারপুর? এটাই কি সোনারপুর? তিনি এখানকার কাউকেই চেনেন না। সোনারপুরে তার কোনো গন্তব্যও নেই। এদিকে বিকেল হতে না হতেই সারা বাড়িতে হুলস্থুল পড়ে গিয়েছিল। মা নেই, সারা বাড়িতে কোথাও মা নেই। সকলের কাছেই এটা অবিশ্বাস্য। সরজু কখনো বাড়ি থেকে একলা বেরোন না। দোকানপাট কিংবা আত্মীয় স্বজনের বাড়ি গেলে কেউ না কেউ থাকেই সঙ্গে। তার থিয়েটার দেখার শখ আছে। কাগজে বিজ্ঞাপন দেখে দেখে থিয়েটার বাছেন। ছেলের বউদের বলেন, চলো না দেখে আসি। তাদের অসুবিধে থাকলে নিজে একা যান বটে, তবে গাড়ি নিয়ে। মানিক খুব বিশ্বাসী ড্রাইভার। দুপুর থেকে মানিক গাড়িতেই রয়েছে, তবু তাকে রেখে সরজু কোথায় যেতে পারে? সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া হলো, কিন্তু কেউ কিছুই জানে না। তারপর হাসপাতালগুলিতে, তারপর থানায়। সোনারপুরে সরজু দেখলেন কিছু লোক স্টেশনের বাইরে চলে গেল, কিছু মানুষ হাঁটতে লাগলো রেল লাইনের পাশ দিয়ে। কিছু না ভেবে তিনিও হাঁটতে লাগলেন ওদের সঙ্গে। অন্য লোকেরা একটু পরেই ভেতরে ভেতরে ঢুকে গেল। তিনি তবুও হাঁটছেন, একা। বিকেল হয়ে আসছে। অন্ধকারে সরজু চোখে ভালো দেখেন না। দিগন্তের একপাশে ডুবে যাচ্ছে সূর্য। আকাশের সেই দিকে এখনো রক্তবর্ণ। সরজু তাকিয়ে রইলেন সেই দিকে। এক ঝাঁক হাঁস উড়ে যাচ্ছে পশ্চিমে, ঠিক যেন একটা মালা। সরজু মুগ্ধ হয়ে দেখতে লাগলেন। তার পাশ দিয়ে ঝমঝমিয়ে একটা ট্রেন চলে গেল। আর কয়েক ইঞ্চি এদিক ওদিক হলেই তিনি ছিটকে পড়তেন, অথচ ট্রেনটার দিকে তিনি ভ্রুক্ষেপও করলেন না। এরপরেই ট্রেন লাইন কাটাকুটি করে গেছে একটা রাস্তা। সেখানে একটা সাইকেল রিক্সা বেল বাজিয়ে তাকে ডাকল। তিনি উঠে পড়লেন। হাঁটার তো অভ্যেস নেই, তার পায়ে ব্যথা হচ্ছিল। অনেক রাস্তা ঘুরিয়ে সাইকেল রিক্সা আবার তাকে নিয়ে এলো স্টেশনে। সে যা ভাড়া চাইল দিয়ে দিলেন সরজু। কোথায় কত ভাড়া হয় সে বিষয়ে যে তার কোনো জ্ঞানই নেই। প্ল্যাটফর্মে একটা খালি বেঞ্চে বসামাত্রই শুরু হয়ে গেল ধুমধুমার কাণ্ড। একদল লোক হুড়মুড় করে ছুটে গেল। তাদের পেছনে ধেয়ে এলো আরেকটি দল। প্রথম দলটি মিলিয়ে গেল অন্ধকারে। দ্বিতীয় দলটির হাতে লাঠি সোটা। তারা তর্জন গর্জন করতে লাগল সেই অন্ধকারের দিকে তাকিয়ে। কয়েক মিনিট পরেই অন্ধকার থেকে উড়ে এলো বোমা। তখন এরাও বোমা ফাটালো। ঝপঝপ করে বন্ধ হয়ে গেল সব দোকান। অদৃশ্য হয়ে গেল যাত্রীরা। লাঠালাঠি বোমাবুমি চলল প্ল্যাটফর্ম জুড়ে। শুধু সরজু যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন, যেন তিনি সিনেমা দেখছেন। 40-50 মিনিট চলল এই রকম ধুমধারাক্কা। তারপর এলো পুলিশ বাহিনী। কেউ মরেছে টরেছে কিনা বোঝা গেল না, তবে 2-1 আহত হয়ে কাতরাচ্ছিল। তাদের টেনে নিয়ে গেল সঙ্গীরা। পুলিশ বীর দর্পে লাঠি ঘোরাতে লাগলো ফাঁকা প্ল্যাটফর্মে। হঠাৎ তাদের একজনের চোখ পড়ল সরজুর দিকে। একবার দেখা মাত্রই বোঝা যায় এই রমণীটি এখানে বেমানান। যতই আটপৌরে শাড়ি পরে থাকুন, তার চেহারায় রয়েছে সচ্ছল পরিবারের ছাপ। এককালে রূপসী ছিলেন, এখন যথেষ্ট বয়স হলেও সেই রূপের জ্যোতি একেবারে মিলিয়ে যায়নি। শরীরও খুব বেশি ভাঙেনি। চোখ দুটোতে রয়েছে আভিজাত্যের রেশ। প্রথমে একজন কনস্টেবল কথা বলতে শুরু করেছিল। তাকে সরিয়ে দিল একজন অফিসার।
এ লাইন দিয়ে অনেক মাছওয়ালি তরকারিওয়ালি যাতায়াত করে। এই বয়সেরই সেরকম কেউ বসে থাকলে পুলিশ তাকে তুই তুই করত। কিন্তু সরজুকে দেখে স্বাভাবিকভাবেই অফিসারটি জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি এখানে কি করছেন? সরজু সরল মনে বলল, এমনি বসে আছি। অফিসারটি চোখ কপালে তুলে বলল, এখানে বসে আছেন? গুন্ডারা এত বোমাবাজি করলো, আপনাকে কিছু বলেনি? সরজু বলল, না তো, ওরা নিজেরাই মারামারি করছিল। অফিসারটি বলল, আপনার গায়ে লেগে যেতে পারত ম্যাডাম, আপনি সরে যাননি কেন? আপনি সব দেখলেন, আর ওরা সাক্ষী রাখতে চায় না, তাদেরকেও খুন করে দেয়। আপনি... কিছুক্ষণ কথা বলার পর অফিসারটি বুঝলেন এই মহিলা তার চেনাশোনা জগতের বাইরের মানুষ। যোধপুর পার্কে বাড়ি বলছেন ওর এক ছেলে ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার। এসব যদি সত্যি হয় তাহলে উঁচুতলায় নিশ্চয়ই যোগাযোগ আছে। একে আর ঘাঁটানো উচিত নয়। তবু একবার তার সন্দেহ হল, উঁচু জাতের বেশ্যা নয় তো, অনেক ভদ্র ঘরের বউরাও। কিন্তু সেরকম হলে সোনারপুর রেল স্টেশনে বসে থাকবে কেন? বয়সটাও বেশি। অফিসারটি অতি সহৃদয়ভাবে নিজের উদ্যোগে পুলিশের গাড়িতে সরজুকে বাড়ি পৌঁছে দিল। সে বাড়ি তখন যেন শোকের বাড়ি। রাত 10টা বেজে গেছে, তবুও কেউ কিচ্ছু খায়নি। মাকে ফিরে পাওয়ার আনন্দের চেয়েও বড় হয়ে উঠল কৌতূহল। অফিসারটি অতি সহৃদয়ভাবে নিজের উদ্যোগে পুলিশের গাড়িতে সরজুকে বাড়ি পৌঁছে দিল। সে বাড়ি তখন শোকের বাড়ি। রাত 10টা বেজে গেছে, তবুও কেউ কিচ্ছু খায়নি। মাকে ফিরে পাওয়ার আনন্দের চেয়েও বড় হয়ে উঠল কৌতূহল। মা কোথায় গিয়েছিলেন? কেন গিয়েছিলেন? কিন্তু সরজু কোনো উত্তর দেন না। ঠোঁট টিপে টিপে কেবল হাসেন। অনেক কথা শোনার পর শুধু বললেন, ফিরে তো এসেছি, আর চিন্তা করিস কেন? সরজুর স্বামী দিবানাথের ইঞ্জিনিয়ারিং পার্টসের ব্যবসা দীর্ঘকাল ধরে সার্থকভাবেই চালাচ্ছেন। এখন ছোট ছেলেই সব কিছু দেখে। কয়েকদিন ধরে দিবানাথের মন খুব ঝুঁকেছে ধর্মের দিকে। প্রায়ই হরিদ্বারে গিয়ে কয়েক সপ্তাহ কাটিয়ে আসেন এক সাধুর আশ্রমে। বাড়িতে থাকার দিনগুলিতেও অধিকাংশ সময় জপ তপ আর ধর্মগ্রন্থ পাঠ করে কাটান। সরজু তার স্বামীর সঙ্গে কয়েকবার গেছেন সেই আশ্রমে, কিন্তু এখন আর যেতে চান না। ঠান্ডায় তার হাঁটুর ব্যথা বাড়ে। দিবানাথ গম্ভীর ধরনের মানুষ। জপ তপ করেন বটে, কিন্তু ছোট ছেলের কাছ থেকে নিয়মিত ব্যবসার হিসেব বুঝে নেন এবং প্রতি রাতে খানিকটা মদ্যপানের নেশাও তিনি ছাড়েননি। মদের গ্লাসের শেষ চুমুক দিয়ে দিবানাথ জিজ্ঞেস করলেন, তুমি একটা অ্যাডভেঞ্চার করে এলে, একাই না সঙ্গে কেউ ছিল? সরজু বললেন, বয়সটা খেয়াল নেই বুঝি না? আমার মতন বুড়ির সঙ্গে কে যেতে চাইবে? দিবানাথ বললেন, পুরুষ মানুষ ভাবলে কেন? তোমার বয়সী কোনো মহিলাও তো যেতে পারতেন। সরজু বললেন, সেরকমই বা কি আছে বলো তো? তা কোথায় গিয়েছিলে শুনি? যেদিকে দু চোখ যায়। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমার বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে? এমা, না তো। আমি যে প্রায় হরিদ্বারে যাই সেটা তোমার পছন্দ নয় না? না না, যাবে না কেন? অনেক বছর ধরেই তো খেটেছ, এখন যেখানে বিশ্রাম নিতে ইচ্ছে হয় যাবে। তুমি সঙ্গে থাকলে ভালো লাগে। বুড়ো বয়সে স্বামী স্ত্রীর মধ্যে শরীরের টান আর না থাকলেও মনের টান তো থাকেই। ওখানে গেলে যে হাঁটুর ব্যথায় আমি বড় কষ্ট পাই। কথাবার্তা এর চেয়ে বেশি দূর আর এগোল না। পরের দিনে সুজাতা অবশ্য ছাড়ল না অত সহজে।
দুই পুত্রবধূর মধ্যে ছোট ছেলের বউ সুজাতার সঙ্গে সরজুর বেশি ভাব। বড় ছেলে বউ নলিনী গুজরাতের মেয়ে, ব্যবহার ট্যাবহার খুবই ভালো, তবে এখনো বাংলা ভাষাটা তেমন শেখেনি, তাই তার সঙ্গে গল্প ভালো জমে না। নিজের মেয়ে সোনালি বিদেশে থাকে, এই সুজাতাই যেন তার মেয়ের মতন। সুজাতা যেমন আবদার করে, জেদ করে, নলিনী তেমনটা পারে না। সুজাতা সরজুর খাটের পাশে এসে বলল, আমি তোমায় ছাড়ছি না মা, আমি গল্প শুনতে ভালোবাসি। এখন আর কেউ নেই, এবার তুমি বলো তো। সরজু বললেন, গল্প আবার কি রে? সুজাতা বলল, হ্যাঁ, গল্প তো একটা আছে, আমি আন্দাজ করেছি মা, বলবো? হ্যাঁ, বল না। তুমি শ্রীরামপুরে গিয়েছিলে, ঠিক নয়? ও মা, শ্রীরামপুরে যাব কেন? গত মাসে অলোক মামা এসেছিলেন না, ওর বউয়ের শ্রাদ্ধে নিমন্ত্রণ করতে। আমি শুনেছি অলোক মামা তোমাকে বিয়ে করতে চেয়েছিলেন। সারা জীবন ধরেই তোমাদের মধ্যে একটু প্রেম ট্রেন ছিল। এখন অলোক মামার বউ নেই, তাই তাকে তুমি সান্ত্বনা দিতে গিয়েছিলে না? সরজু বললেন, ধুর পাগল, প্রেম না ছাই, ওসব বুঝি না। তোরা গল্পের বই পড়ে পড়ে, আর আমি শ্রীরামপুরে যাইনি রে। সত্যি কথা বলছো? এই বয়সে তোর কাছে আমি মিথ্যে কথা বলবো মা? তবে কোথায় গিয়েছিলে মা? সোনারপুর। সোনারপুর? সেখানে কি আছে? সরজু একটু চুপ করে গেলেন। কেন সোনারপুর গিয়েছিলেন তার কারণটা এখনো তিনি নিজেই জানেন না। পুকুরের জলের বৃত্ত দেখতে দেখতে হঠাৎ তার মনে সোনারপুর নামটা এসেছিল। ওই জল কিংবা মাছরাঙা পাখির সঙ্গে সোনারপুরের কি সম্পর্ক? তবু হঠাৎ হঠাৎ কোনো গানের লাইন, কোনো জায়গার নাম মানুষের মনে এসে যায়। তিনি আস্তে আস্তে বললেন, সোনারপুর নামটা কতবার শুনেছি, খবরের কাগজেও দেখেছি প্রায়। কেমন সুন্দর নাম, সোনারপুর। তাই হঠাৎ মনে হলো এ জীবনে জায়গাটা একবার নিজের চোখে দেখব না, তাই ট্রেনে চেপে। গালে হাত দিয়ে সুজাতা বলল, এ কি অদ্ভুত কথা মা, তুমি সোনারপুর যেতে চাইলে আমরা তোমায় নিয়ে যেতে পারতাম না? গাড়িতে আর কতক্ষণ লাগে? সুজাতার মুখের গড়নটা সরস্বতী প্রতিমার মতো, বড় বড় দুটো চোখ। এরকম চোখে রাগ, বিস্ময়, দুঃখ এসব যেন বেশি বেশি স্পষ্ট হয়ে ওঠে। সে একটা কৌটো থেকে অনবরত লবঙ্গ খায়। সরজু বললেন, দল বেঁধে গাড়ি করে ঘুরলে কিছুই যে ভালো করে দেখা হয় না মা। সুজাতা ঠোঁট উল্টে বলল, সোনারপুরে কি বা দেখবার আছে? আমি তো গেছি, পচা জায়গা। সরজুর মনে পড়ে গেল রেল স্টেশনে সেই মারামারির দৃশ্য। নিজের চোখে ওরকম কিছু যে দেখবেন তা তিনি কখনো কল্পনা করেননি। সে দৃশ্যটার কথা তাই জানালেন না সুজাতাকে। বললেন, পচা হোক ভালো হোক, সোনার নামে একটা জায়গা যখন থাকে, সেটা দেখা হবে না এ জীবনে? সেও কি হয়? সুজাতা বলল, এরকম জায়গা তো অনেক আছে পৃথিবীতে, সব কি দেখা যায় নাকি? সরজু বললেন, সোনারপুর নামটা আমার খুব পছন্দ। একটু থেমে অনেকটা আপন মনে আবার বললেন, আমার ছোটবেলা কেটেছে চা বাগানে। সেখানে কত রকম চাকর বাকর, রান্নার লোক, মালি, আরামের শেষ নেই। কিন্তু আমাদের বাইরে বেরুবার হুকুম ছিল না। একটু বড় হতেই পাঠিয়ে দেওয়া হলো শিলংয়ের কনভেন্ট স্কুলে। তারপর বিয়ে হয়ে গেল 17 বছর বয়সে। ব্যাস, শ্বশুরবাড়ির বিরাট সংসার,
তার মধ্যেই কেটে গেল এতগুলো বছর। এর প্রায় 6 মাস পর দ্বিতীয়বার বাড়ি থেকে চলে যান সুজাতা। কোনো ঝগড়াঝাঁটি, মন কষাকষি হয়নি। এমনি হঠাৎ সেবারে ফিরলেন রাত কাটিয়ে পরের দিন। কোনো রকম বিপদে যে পড়েননি সেটাই আশ্চর্যের ব্যাপার। বাস বদল করে পৌঁছে গিয়েছিলেন বসিরহাট। সেখানে নদীতে খিয়া পারাপার হয়। তিনিও একটি নৌকায় গাদাগাদি ভিড়ের মধ্যে ওপারে গিয়েছিলেন। কোনো একটা বাংলা ফিল্মে এরকম একটা দৃশ্য দেখে সরজুর মনে হয়েছিল তিনি তো জীবনে কখনো নৌকায় চেপে কোনো নদী পার হননি। যদি হঠাৎ মরে যান তাহলে এই অভিজ্ঞতাটা জীবনে বাদ থেকে যাবে। ইছামতি নদীর ওপারে পৌঁছে সরজু লোকজনদেরকে জিজ্ঞেস করলেন, সুন্দরবন কোথায়? লোকেরা অবাক। এখান থেকে সুন্দরবন অনেক দূর, এদিক দিয়ে কেউই যায় না। ক্যানিং থেকে যাওয়া সহজ। আর এরকম একজন সম্ভ্রান্ত চেহারার মহিলা সুন্দরবনে কোথায় যাবেন, কার কাছে যাবেন? জিজ্ঞেস করলে সরজু ঠিক মতন উত্তরও দিতে পারেন না। সুন্দরবনের নামটা ছাড়া তার যে আর কিছুই জানা নেই। ততক্ষণে বসিরহাট থেকে ফেরার বাস বন্ধ হয়ে গেছে। এক সহৃদয় মুসলমান ভদ্রলোক সরজুকে নিয়ে গেলেন নিজের বাড়ি। কত যত্ন করলেন, নিজের বাগানের আমও খাওয়ালেন। এই ঘটনা শুনতে শুনতে ভয়ে সুজাতার মুখ শুকিয়ে গিয়েছিল। লোকটি যদি বদমাশ হতো, সরজুকে ভুলিয়ে ভালিয়ে বাড়ি নিয়ে গিয়ে সবকিছু কেড়ে নিয়ে খুন করে ফেলত যদি। সরজুর কানের দুল দুটোই যে হীরের। সরজু হেসে বলেছিলেন, তোমরা সবসময় খারাপটাই ভাবো, পৃথিবীতে কি ভালো লোক নেই? সরজু সহজে অসুখ বিসুখ হয় না। তবুও সেবারে বসিরহাট থেকে ফিরে এসে জ্বরে পড়েছিলেন, সাধারণ সর্দি জ্বর। সেই উপলক্ষে তার ছেলেরা 3 জন ডাক্তার ডেকে আনল। তাদের মধ্যে একজন নিউরোলজিস্ট এবং একজন সাইকিয়াট্রিস্ট। পরীক্ষা করানো হলো অনেক রকম। ডাক্তাররা গোপনে রিপোর্ট দিল সরজুর মাথার কোনো গোলমাল নেই। কোনো ক্রমেই তাকে পাগল বলা যায় না। তাহলে কেন একজন 69 বছর বয়সের মহিলা ছেলেপুলে নাতি নাতনিকে ভরা সংসার ফেলে হঠাৎ হঠাৎ একা চলে যান? তিনি যে কোনো জায়গায় যেতে চাইলেই তো তাকে নিয়ে যাওয়া হবে। একা বাইরে যাওয়াটাই তো সাংঘাতিক বিপদের ঝুঁকি। সুজাতা শাশুড়ির হাত জড়িয়ে ধরে বলেছিল, মা, তুমি এমনভাবে আর যাবে না, কথা দাও। কথা দেননি সরজু, শুধু মিটিমিটি হেসেছেন। এবারে সকালবেলাতেই বেরিয়ে গেলেন সরজু। আত্মীয়জনদের টেলিফোন করার কোনো মানে হয় না। আগের দুবারের থেকেই বোঝা গেছে তিনি ওসব জায়গায় যাবেন না। কোথায় যে যেতে পারেন সেটা অনুমান করাই দুষ্কর। একবার সোনারপুর, একবার বসিরহাটে, এবার কি তাহলে হাওড়ার দিকে? বিপ্লব ছুটে গেল হাওড়ায়। কিন্তু কত ট্রেন যায়, কোন ট্রেনে মা উঠে পড়েছেন তা কি আর জানা সম্ভব? দুবার বিপাকে পড়েননি বলে যে এবারও পড়বেন না। বিপ্লবের চোখ জ্বালা করে। সে পাগলের মতো প্ল্যাটফর্মে ছোটাছুটি করে। দুপুরের মধ্যেই সরজুর খোঁজ পাওয়া গেল, খুবই আকস্মিকভাবে। সরজুর মেজ ভাই বাদর মোটরসাইকেল চেপে যাচ্ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। হঠাৎ তার খটকা লাগল। একটু আগে সে যা দেখল তা কি চোখের ভুল? হ্যাঁ, ভুল হতে বাধ্য। হয়তো চেহারার খানিকটা মিল আছে। তবু সে কি জানে কি মনে করে মোটরসাইকেলটা ঘুরিয়ে এলো উল্টো দিকে। চোর বাগানের কাছে একটা গলির মধ্যে লম্বা লাইন, নানা বয়সের নারী পুরুষ, কেউ বসে, কেউ বা দাঁড়িয়ে। তারই মধ্যে বসে থাকা একজন স্ত্রীলোকের সঙ্গে সরজুর মুখের অনেকটা মিল। মিল আছে, কিন্তু এটা সরজু হতে পারে না। একটা ছেঁড়া ময়লা শাড়ি পরা, মাথার চুল ধুলো মাখা, মুখেও কালো কালো দানা। নিশ্চিত কোনো ভিখিরি মেয়ে ছেলে। ভিখিরি মেয়েরা মহিলা কিংবা নারী হয় না, তারা মেয়ে ছেলে, বড়জোর স্ত্রীলোক। মোটরসাইকেল ছেড়ে তবুও দাঁড়িয়ে রইল বাদল।
কোনো ধনী ব্যক্তির শ্রাদ্ধ উপলক্ষে এখানে ভিখিরি ভোজন হবে। এখনো খাবার বিলি হওয়া শুরু হয়নি। আগেই সবাইকে টিকিট দেওয়া হয়ে গেছে। সেই টিকিট নিয়ে সদেরেক ভিখিরি লাইন দিয়ে অপেক্ষা করছে। খাবার আসবে যথাসময়ে। সেই ভিখিরিটাই কোনো দিকে তাকাচ্ছে না, নখ খুঁড়ছে আপন মনে। পেছন থেকে ঠেলাঠেলি হলেই সরে সরে বসছে। একবার প্রায় হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। তারপর যেই মুখ ফেরালো, তার ঠোঁটের পাতলা হাসি দেখে বাদলের বুকটা ছ্যাঁত করে উঠল। ভিখিরিরা এভাবে হাসে না। বাদল কাছে এসে ডাকল, দিদি, এই দিদি। সরজু বললেন, তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? বাড়ি যা। বাদল বলল, তুমি এখানে কি করছো দিদি? সরজু বললেন, আজ দুপুরে আমি এখানে খাবো। তুমি এখানে খাবে দিদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন মাথা খারাপ হবে? খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম আজ এখানে বিনি পয়সায় খাওয়াবে, তাই আমি চলে এলাম। তোমাকে বিনা পয়সায় খেতে হবে কেন দিদি? সরজু মুখ তুলে বললেন, উফ, এত কথা বলিস না, আমার কাছে আয়, তোর কানে কানে বলছি। বাদলকে হাঁটু গেড়ে বসতেই হলো। আর সরজু ফিসফিস করে বললেন, তুই আমি বড়লোকের ঘরে জন্মেছি, কোনোদিনও কিছুর অভাব হয়নি। গরিবদের চিনি না, গরিবরা কি খায় তাও তো জানি না। আচ্ছা, এসব না জেনেই মরে যাব? একদিন অন্তত ওদের সঙ্গে বসে খেয়ে দেখি। বাদল প্রবলভাবে মাথা নেড়ে বলল, হেকে পাগলামি ছাড়ার কি বলে দিদি? বাবা মা শুনলে কষ্ট পাবে। শোন না, তুই বাবা মাকে কিচ্ছু বলবি না। দিদি, আমাদের বাড়ির একটা মান সম্মান আছে। আচ্ছা আচ্ছা, মনে কর আজকের দিনটায় আজ আমি তোদের বাড়ির কেউ না, হয়েছে? দিদি, উঠে এসো, প্লিজ উঠে এসো। জ্বালাতন করিস নে বাদল, তুই যা না এখান থেকে। মনে কর তুই আমাকে দেখিস নি। বাদলের পকেটে মোবাইল ফোন। খবর চলে গেল চতুর্দিকে। আধ ঘন্টার মধ্যে এসে গেল দুটো গাড়ি। একদিক থেকে সরজুর দাদা বৌদি, অন্যদিক থেকে বিপ্লব আর সুজাতা। সবাই মিলে অনুরোধ উপরোধ কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু সরজু কিছুতেই জায়গা ছেড়ে উঠবেন না। অন্য ভিখারিরা মজা পেয়ে গেছে, হাসছে। একজন বড়লোক বাড়ির গিন্নি বসেছে তাদের সঙ্গে খিচুড়ি খেতে। এরকম মজা কি আর সহজে দেখতে পাওয়া যায়? শ্রাদ্ধ বাড়ির লোকেরাও জেনে গেল যে একজন সম্ভ্রান্ত মহিলা বসেছেন বাঙালিদের লাইনে। তাদের দুজন এসে হাত জোড় করে বলল, এগে মাসিমা, আপনি ভেতরে আসুন, আপনার জন্য আলাদা ব্যবস্থা করে দিচ্ছি। আপনি এসেছেন, এ আমাদের কত সৌভাগ্য। সরজু বললেন, শুনুন না, আপনারা ব্যস্ত হবেন না, আমাকে এদের সঙ্গে বসেই খেতে দিন। সুজাতা কাছে এসে বলল, ইমা, এই শাড়িটা তো দেখছি মানদার। সরজু দুষ্টু মেয়ের মতন হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ওর ঘর থেকে আমি চুরি করেছি। সুজাতা বলল, ছদ্মবেশ ধরেছ মা? অদ্ভুত ছেলে মানুষে তোমার। সব বুড়ো মানুষদেরই মাঝে মাঝে ছেলে মানুষ সাজতে ইচ্ছে হয় মা, তুইও বুড়ো হলে বুঝবি। তোমার এরকম জেদের কোনো মানে হয় না মা। শ্রাদ্ধ বাড়ির খিচুড়ি খাবার ইচ্ছে হয়েছে, এরা এতবার করে বলছেন, ভেতরে বসে খাবে চলো মা। সরজু বললেন, খিচুড়ি খেতে তো আমি আসিনি মা, আমি এদের সঙ্গে একসঙ্গে খাবো বলে এসেছি। এই ধুলো কাদার মধ্যে তোমার ঘেন্নাও করে না মা? এদের অভ্যেস আছে, তোমার অসুখ করে যাবে। অসুখ হলে তোরা চিকিৎসা করাবি।
আমরা সবাই মিলে অনুরোধ করছি মা, তুমি কেন শুনবে না? ওঠো, ওঠো বলছি। অমন করে বলিস নে মা। শোন না, তুইও বস না আমার পাশে। আমি মরে গেলেও পারবো না। মাগো, তোমাকে দেখে আমার কান্না পাচ্ছে। কাল বারান্দা থেকে দেখেছিলাম তুই একজন রিক্সাওয়ালার সঙ্গে দরাদরি করছিলি। ও 5 টাকা চাইছিল, তুই কিছুতেই দিবি নে। 4টে টাকা ছুঁড়ে দিলি রাস্তায়। কেন করেছিলিস অমন? মা, ওই রিক্সাওয়ালাটা মহাপাজি। আমাদের বাড়ি থেকে বাজার অত কাছে, 4 টাকা রেট, তবুও অমন জোর করছিল। তাই তো আমি। সরোজ বললেন, বিপ্লবের প্রতি বছর মাইনে বাড়ে, অনেক অনেক টাকা, তাও তুই অমন করলি। এরকম তুলনা করো না মা, এরকম তুলনার কোনো মানে হয় না। রিক্সাওয়ালারা কি খায় তুই জানিস? মা, ওঠো, আর কথা নয়। সরোজু হাত বাড়িয়ে সুজাতার হাত ধরে আবারও খুব কোমল গলায় বললেন, বস না মা, বস না আমার পাশে। একদিন এদের সঙ্গে বসে খেয়েই দেখি না কেমন লাগে। এবার সত্যিই চোখে জল এসে গেল সুজাতার। তার মনটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাঞ্জিভরম সিল্কের শাড়ি পরেই সেও বসে পড়ল নোংরা রাস্তায়। তারপর মুখ ফিরিয়ে বলল, তোমরা যাও, আমি আজ মায়ের সঙ্গেই খাবো। শুনছিলেন আজকের গল্প শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত যে জীবন দেখা হয়নি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।